হ্যালো স্টুডেন্টস, কারেন্ট ইলেকট্রিসিটির যতটা পার্ট তোমাদের পড়ানো হয়েছে এখনো পর্যন্ত আমরা নানান ধরনের সার্কিট কি করে সলভ করতে হয় সেটা অলরেডি আমরা শিখে ফেলেছি। আমরা কখনো কখনো সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশনের সূত্র ইউজ করে কখনো কখনো সার্কিট সলভ করেছি, কখনো কখনো কিরচফ ভোল্টেজ ল, কখনো কখনো কিরচফ কারেন্ট ল, এইগুলো ইউজ করে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করা শিখেছি। এবারে আমরা আরেক ধরনের আরেক সার্কিট সলভ করার আরেকটা টেকনিক শিখব, যেই টেকনিকটা দিয়ে আমরা শুধুমাত্র স্পেশাল টাইপ অফ সার্কিটকে সলভ করতে পারবো। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এখনও কি কিছু স্পেশাল টাইপ বাকি রয়েছে, এখনও কি সার্কিট শেখা বাকি আছে? হ্যাঁ, এখনও সার্কিট শেখা বাকি আছে। সেই স্পেশাল ধরনের সার্কিট হচ্ছে আমাদের সিমেট্রিক সার্কিট। আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র সিমেট্রিক সার্কিটের রেজিস্ট্যান্স কী করে ফাইন্ড করতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। এখন তোমরা বলবে স্যার সিমেট্রিক সার্কিট কথাটার মানে কি? দেখো, সিমেট্রিক কথাটার মানে হচ্ছে, ধরো এই হচ্ছে আমার বডি, ঠিক আছে? আমি যদি আমার বডিটাকে এরকম একটা লাইন, এই বডির মাঝে যদি একটা এরকম লাইনকে যদি ইমাজিন করি, তাহলে দেখবে এই লাইনের ডান দিকের পার্ট আইডেন্টিক্যাল হচ্ছে বাম দিকের পার্টের সঙ্গে, অর্থাৎ রাইট সাইড আর লেফট সাইডটা কিন্তু আইডেন্টিক্যাল। তাহলে বলতে পারি রাইট সাইডটা সিমেট্রিক লেফট সাইডের থেকে, এই লাইনটা সিমেট্রিক লাইন হিসাবে কাজ করছে। এই লাইনের সাপেক্ষে ডান দিকটাও যেরকম, বাঁ দিকটাও যেরকম, বাঁ দিকটাও সেরকম। তার মানে হচ্ছে এই লাইনটাই হচ্ছে লাইন অফ সিমেট্রি। এই লাইনের সাপেক্ষে আমার বডিটা সিমেট্রিক রয়েছে। তার মানে ডান দিকটা যেরকম দেখতে, বাম দিকটাও সেরকম দেখতে। সিমেট্রিক সার্কিটেও কিন্তু আমরা এই সার্কিটে আমরা এমন ধরনের লাইন ইমাজিন করতে পারবো যার একদিকটা আইডেন্টিক্যাল হবে আরেক দিকের সঙ্গে। বুঝতে পেরেছো? এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, সিমেট্রিক সার্কিট মানে কি আবার নতুন কোনো পদ্ধতি শিখতে হবে? অ্যান্সারটা হচ্ছে না, নতুন করে কোনো পদ্ধতি শিখতে হবে না। যারা যারা হুইটস্টোন ব্রিজ ভালো করে বুঝতে পেরেছো তারা কিন্তু ইজিলি হুইটস্টোন ব্রিজের অ্যাপ্লিকেশন হিসাবে তোমরা সিমেট্রিক সার্কিটটাকে শিখতে পারবে। হুইটস্টোন ব্রিজে যা শিখেছিলে, যেমনটা হুইটস্টোন ব্রিজে শিখেছিলে, ঠিক তারই একটা অ্যাপ্লিকেশন আমরা সিমেট্রিক সার্কিটে দেখব। যখন আমি স্টুডেন্ট হিসেবে যখন সিমেট্রিক সার্কিট ফার্স্ট শিখেছিলাম, তখন কিন্তু বুঝতে পারিনি যে এই সিমেট্রিক সার্কিট কনসেপ্টটা কিন্তু হুইটস্টোন ব্রিজের মধ্যে লুকিয়ে আছে। তখন আমি সিমেট্রিক সার্কিটটা যে ফর্মুলা, যে নিয়মগুলোর উপরে আমরা সিমেট্রিক সার্কিটকে অ্যানালাইসিস করব, সেই নিয়মগুলো কিন্তু মুখস্থ করেছিলাম। সেই নিয়মগুলো মুখস্থ করে কিন্তু অঙ্কগুলো বা সার্কিটটা আমরা সলভ করতাম, আমি তখন সলভ করতাম আর কি। কিন্তু এখন তোমাদেরকে দেখাবো যে হুইটস্টোন ব্রিজটা কত ইজিলি সিমেট্রিক সার্কিটকে সলভ করতে পারে, ঠিক আছে? আর যারা যারা এখনও হুইটস্টোন ব্রিজ দেখোনি, তারাও যে সিমেট্রিক সার্কিট করতে পারবে না এমনটা নয়, তারাও কিন্তু করতে পারবে, কিন্তু তাদের ক্ষেত্রে নিয়মটা মুখস্থ করতে হবে। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, কিন্তু সিমেট্রিক সার্কিটের একের পর এক অঙ্কগুলো করাবো। কিন্তু সিমেট্রিক সার্কিট বোঝার আগে আমি হুইটস্টোন ব্রিজের তথ্যটা একটু ঝালিয়ে নিই। আর একটা কথা বলে দিই, যে সিমেট্রিক সার্কিট শিখবো না, দেখতেই পাচ্ছ লেখা আছে অ্যাপ্লিকেশন অফ হুইটস্টোন ব্রিজ। এই হুইটস্টোন ব্রিজের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে সিমেট্রিক সার্কিট। সিমেট্রিক সার্কিটে আমরা বেসিক্যালি দু ধরনের সিমেট্রির কথা আলোচনা করব। একটা হচ্ছে মিরর সিমেট্রি, একটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। প্রথমে আমরা সব অঙ্কগুলোকে আগে হুইটস্টোন ব্রিজ দিয়ে ট্রাই করব, তারপরে মিরর সিমেট্রিকে ইন্ট্রোডিউস করব, তারপরে ফোল্ডিং সিমেট্রি আমরা দেখব, ঠিক আছে? চলার কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা শুরু করছি আর কি। দেখো, সবথেকে প্রথমে আমি হুইটস্টোন ব্রিজের থিওরিটা একটু রিভাইজ করিয়ে দিচ্ছি। হুইটস্টোন ব্রিজটা কি ছিল মনে করে দেখো। আগে হুইটস্টোন ব্রিজ আমাকে ড্র করতে হবে। চলো ড্র করছি হুইটস্টোন ব্রিজ। দেখো, এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল R1, এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল R2, এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল R3, এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল R4, ঠিক আছে? এখানে ছিল আমার
R1, এখানে ছিল আমার R2, R2, এইখানে ছিল আমার R3, আর এইখানে ছিল আমার R4, আর এইখানেও একটা রেজিস্ট্যান্স ছিল যেটাকে আমি R5 নাম দিচ্ছি। এখানে ছিল হচ্ছে R5, ঠিক আছে। এবারে আমাকে ওইখানে কি করতে হতো, এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝে, এই যে এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হতো। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে আমার পি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার কিউ পয়েন্ট, ঠিক আছে। মনে করে দেখো, আমরা পড়েছিলাম যে R1/R2, আমরা পড়েছিলাম এক নাম্বার কেসে R1/R2, R1/R2 ইজ ইকুয়াল টু, যদি R3/R4 যদি হয়, R1/R2 ইজ ইকুয়াল টু যদি R3/R4 হয়, তাহলে পি পয়েন্ট আর কিউ পয়েন্টের পোটেনশিয়াল সমান হবে। তাহলে আমার পি পয়েন্ট আর কিউ পয়েন্টের পোটেনশিয়াল সমান হবে ভিপি ইজ ইকুয়াল টু ভি কিউ হবে। আর ভিপি ইজ ইকুয়াল টু ভি কিউ হওয়ার জন্য মানে কারেন্ট আই, ধরে নিচ্ছি এখানে আই কারেন্ট যাচ্ছে, কারেন্ট আই ইজ ইকুয়াল টু 0 হতো। স্বাভাবিক, যদি R5 এর রেজিস্ট্যান্স, এই R5 রেজিস্ট্যান্সের দুই প্রান্তে যদি বিভব পার্থক্য যদি না থাকে, যদি ভোল্টেজ ডিফারেন্স যদি না থাকে, তাহলে তুমি বলো না এই R5 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি ভোল্টেজ ডিফারেন্স যদি 0 হয়, তাহলে কি এর মধ্যে কোনো কারেন্ট পাস করবে? স্বাভাবিক কারেন্ট পাস করবে না। তাহলে R1/R2 ইজ ইকুয়াল টু R3/R4 যদি হয়, তাহলে পি পয়েন্ট আর কিউ পয়েন্টের পোটেনশিয়াল সমান হয়, যার জন্য আই ইজ ইকুয়াল টু 0 হয়। আর এই সূত্রটাকে আমি তোমাদেরকে একটু অন্যরকমভাবে মুখস্থ করা করিয়েছিলাম। আমি কি বলি দেখো, R1/R2 ইজ ইকুয়াল টু R3/R4 মানে যা, আর R1/R3 ইজ ইকুয়াল টু R2/R4। তো কখনো কখনো R1/R2 আকারে দেওয়া থাকে, কখনো কখনো R1/R3 আকারে দেওয়া থাকে। এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তোমাদেরকে ট্রিকটা শিখিয়েছিলাম যে মুখস্থ রাখবে কোনাকুনি গুণফলটা যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ R1/R4, এই যে R1/R4 যদি R1/R4 ইজ ইকুয়াল টু যদি R3/R2 হয়, যদি R3/R2 হয়, তাহলে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ মানে হচ্ছে ওই যে R5 এর অ্যাক্রসে কোনো কারেন্ট যাবে না। আর 2 নম্বর শর্তে তোমাকে কি মুখস্থ করা করেছিলাম, মনে করে দেখো, পড়ানো ছিল 2 নম্বর শর্ততে কি মুখস্থ করা করেছিলাম, যদি R1/R2 বড় হয় R3/R4 এর থেকে, যদি R1/R2 যদি বড় হয় R3/R4 এর থেকে, সেই ক্ষেত্রে কিউ পয়েন্টের ভোল্টেজ বেশি হচ্ছিল, সেই ক্ষেত্রে আমার পি পয়েন্টের ভোল্টেজ কম হচ্ছিল আর কিউ পয়েন্টের ভোল্টেজ বেশি হচ্ছিল। তাহলে স্বাভাবিক সার্কিটের মধ্যে একটা কারেন্ট ফ্লো করেছিল, সেই ক্ষেত্রে আই নট ইকুয়াল টু 0 ছিল। আর কারেন্টের ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে ছিল, সেই ক্ষেত্রে আমার কারেন্টের ডাইরেকশনটা ছিল, যেহেতু আমার কিউ পয়েন্টের ভোল্টেজ বেশি, তাহলে কারেন্ট ফ্লো করছিল কিউ থেকে পি এর ডাইরেকশনে, মনে করে দেখো। আর 3 নাম্বার কেসে আমি পড়েছিলাম, 3 নাম্বার কেসে আমি তোমাদেরকে মুখস্থ করিয়েছিলাম, যদি R1/R2 ছোট হয়
ছোট হয় R3/R4 এর থেকে, যদি ছোট হয় R3/R4 এর থেকে, সেই ক্ষেত্রে কার ভোল্টেজ বেশি হতো? সেই ক্ষেত্রে যদি R1/R2 ছোট হয় R3/R4 এর থেকে, এটা ছোট হলে এই পয়েন্টের পোটেনশিয়াল বেশি হচ্ছিল, সেই ক্ষেত্রে পি পয়েন্টের ভোল্টেজ বেশি হচ্ছিল। আর যদি পি পয়েন্টের ভোল্টেজ যদি বেশি হয় তাহলে অবশ্যই কারেন্ট আই নট ইকুয়াল টু 0 হবে। সেই ক্ষেত্রে কারেন্ট আই আমার নট ইকুয়াল টু 0 হবে। আর কারেন্ট আই যদি নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমার কারেন্ট কোন দিক থেকে কোন দিকে পাস করবে? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে, অর্থাৎ পি থেকে কিউ এর দিকে কারেন্ট আমার ফ্লো করবে। এটাই তো আমি তোমাদেরকে করিয়েছিলাম। এবারে শুধুমাত্র এই ব্যালেন্স কন্ডিশনটাকে লক্ষ্য করে, শুধুমাত্র ব্যালেন্স কন্ডিশনটা মাথায় রেখে আমি তোমাদেরকে সিমেট্রিক সার্কিট সলভ করাবো। শুধুমাত্র তোমাকে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, শুধুমাত্র তোমাকে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, বাস, আর কিছু না। এই জিনিসটা মুখস্থ রাখলেই চলবে যে কোনাকুনি রেজিস্ট্যান্স দুটোর যদি গুণফল যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ R1 R4 ইজ ইকুয়াল টু R3 ইন্টু R2 হয়, বা R1 R4 ইজ ইকুয়াল টু R2 ইন্টু R3 যদি হয়, তাহলে হুইটস্টোন ব্রিজটা আমার ব্যালেন্স কন্ডিশনে থাকবে। আর হুইটস্টোন ব্রিজ যদি ব্যালেন্স কন্ডিশনে যদি থাকে তাহলে এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, পি পয়েন্ট আর কিউ পয়েন্টের ভোল্টেজ কিন্তু সমান হবে। শুধুমাত্র এইটুকু জিনিস খেয়াল রাখবে। আর এটাকে ভিপি ইজ ইকুয়াল টু ভিকিউ ইজ ইকুয়াল টু আমি ভি ধরে নিতে পারি। এইটুকু জিনিস খেয়াল রাখবে, তাহলেই আমার সিমেট্রিক সার্কিটের অঙ্কগুলো সলভ হয়ে যাবে। সলভ ভাবে বলবো না, সলভ তো অবশ্যই হবে, কিন্তু তুমি সিমেট্রিক সার্কিটের কনসেপ্টটা ভালো করে বুঝতে পারবে। চলো এবারে তোমাদেরকে একে একে সিমেট্রিক সার্কিটটা সলভ করা শেখাই, ঠিক আছে? তোমাকে সিমেট্রিক সার্কিটটা সলভ করা শেখাবো। দেখো, সবথেকে প্রথমে এক্সাম্পল নেওয়ার জন্য আমি একটা ট্রায়াঙ্গুলার সার্কিট একটা কনসিডার করছি, যেটা আগে তোমাদেরকে হুইটস্টোন ব্রিজ দিয়ে সলভ করা শেখাবো, ঠিক আছে? এই সার্কিটটা আগে তোমাকে হুইটস্টোন ব্রিজ দিয়ে সলভ করাবো, তারপরে আমি তোমাকে সিমেট্রিক সার্কিটের কনসেপ্টটা শেখাবো। দেখো, এটা হচ্ছে, আমি ধরে নেব প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে আর করে, ঠিক আছে? প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে আর করে। এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার আর, আর 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 আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। আমাকে এ পয়েন্ট আর এই যে বি পয়েন্ট, এই এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। যারা যারা হুইটস্টোন ব্রিজটা ভালোভাবে বুঝতে পেরেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা হুইটস্টোন ব্রিজের অঙ্ক। এটা তো হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? দেখতে পাচ্ছ যে এই যে সার্কিটটা, এটা বিহেভ করছে একটা হুইটস্টোন ব্রিজের মতো। আর আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে হুইটস্টোন ব্রিজে যদি কোনাকুনি রেজিস্ট্যান্স দুটোর গুণফল যদি কনস্ট্যান্ট থাকে, এই যে এই কোনাকুনি দুটো রেজিস্ট্যান্সের গুণফল কত হচ্ছে, এই আর কত হচ্ছে, আর স্কোয়ার হচ্ছে। আবার এই আর কত হচ্ছে, আর স্কোয়ার হচ্ছে। যেহেতু কোনাকুনি রেজিস্ট্যান্স দুটোর গুণফলটা কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। আর যদি ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ হয় তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল যদি ভি হয় তাহলে এই পয়েন্টেরও পোটেনশিয়াল ভি হবে। অর্থাৎ এই রেজিস্ট্যান্সের দুটো প্রান্তে কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকবে না, এই রেজিস্ট্যান্সের দুটো প্রান্তের ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে। রেজিস্ট্যান্সের প্রান্ত দুটিতে কোনো ভোল্টেজ ডিফারেন্স না থাকার জন্য এর মধ্য দিয়ে কোনো কারেন্টই পাস করবে না। অর্থাৎ এর মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট পাস না করে তাহলে এই রেজিস্ট্যান্স থাকাও যা, না থাকাও তা। তাহলে এটা হচ্ছে আমার ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। তাহলে এই সার্কিটটাকেই আমি রিড্র করব, কিন্তু শুধুমাত্র এইখানে এই রেজিস্ট্যান্সটা আমার থাকবে না, এখানে এই রেজিস্ট্যান্সটা আমার থাকবে না। স্বাভাবিক রেখে করবোটাও বাকি। দেখতে পাচ্ছ এই দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ডিফারেন্স নেই। এই রেজিস্ট্যান্সের এইখানে যা ভোল্টেজ এখানেও সেম ভোল্টেজ। যদি ভোল্টেজ ডিফারেন্স যদি না থাকে, স্বাভাবিক রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট পাস করবে না। আর যদি রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট পাস না করে, রেজিস্ট্যান্স থাকাও যা, না থাকাও তা,
ঠিক আছে, তাহলে এটাকে আমি একটা ব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ হিসাবে কনসিডার করতে পারি। ঠিক আছে, তো স্বাভাবিক ব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ হিসাবে কনসিডার করছি, এই রেজিস্ট্যান্স থাকা না থাকা সমান, রেজিস্ট্যান্সটাকে আমি উড়িয়ে দিয়েছি, বাস গল্প শেষ। এখন তো তুমি ইজিলি অঙ্কটাকে বের করতে পারবে। কত হবে, এটা 2R, এটাও 2R, 2R বাই আর, আমার অ্যান্সার কত হবে, এই যে এইটা কত, এইখানে যে কারেন্ট যাবে এইখানেও সেম কারেন্ট যাচ্ছে, এইখানে যে কারেন্ট যাবে এইখানেও সেম কারেন্ট যাচ্ছে, তাহলে ওপরের রেজিস্ট্যান্সটা কত হচ্ছে, 2R হচ্ছে, নিচের রেজিস্ট্যান্সটা কত হচ্ছে, 2R হচ্ছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 2R বাই 2 ইজ ইকুয়াল টু আর, অ্যান্সার। স্বাভাবিক। এবারে এই অঙ্কটাকে আমরা সলভ করব, এই অঙ্কটাকে আমরা সলভ করব তোমার সিমেট্রিক সার্কিটের কনসেপ্ট ইউজ করে। ঠিক আছে, এটাকেই সলভ করব আমরা সিমেট্রিক সার্কিটের কনসেপ্ট ইউজ করে। যাই হোক, যদি সিমেট্রিক সার্কিটের কনসেপ্ট যদি ইউজ করতে হয় তাহলে এগুলোকে কেটে দিতে হবে আমাকে। দাঁড়াও, এটাকে এখন আপাতত এরকম থাক, শুধুমাত্র এইখানে সিমেট্রিক সার্কিটের কনসেপ্টটা ইউজ করছি। সিমেট্রিক সার্কিটের মধ্যে তোমাকে দুটো সার্কিট আমি শিখিয়েছি, একটা হচ্ছে মিরর সিমেট্রি, একটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। জাস্ট নাম বলেছি, সরি শেখাইনি, জাস্ট নাম বলেছি। তাহলে আগে আমরা বুঝবো মিরর সিমেট্রিটা কীরকমভাবে কাজ করে, কনসেপ্টটা এলো কোথা থেকে। ঠিক আছে, তো একটু বড় করে নিই। মিরর সিমেট্রি, মিরর সিমেট্রির কথার মধ্যে লুকিয়ে আছে এই যে মিরর সিমেট্রি, মিরর সিমেট্রি। এই যে মিরর সিমেট্রি, এই মিরর সিমেট্রির কথার মধ্যে লুকিয়ে আছে মিরর কথাটি। তো আমাকে এখানে একটা মিররকে কনসিডার করতে হবে। এবার মিররটা কোন ডাইরেকশনে কনসিডার করব, কোন পজিশনে কনসিডার করব। দেখো আবার বলছি, এই মিরর সিমেট্রি, এইখানে লুকিয়ে আছে মিরর আর এইখানে লুকিয়ে আছে সিমেট্রি। আর এই মাত্র আমি তোমাদেরকে সিমেট্রি কথাটার মানে বোঝালাম। সিমেট্রি মানে হচ্ছে এমন একটা লাইন যার দুপাশে আইডেন্টিক্যাল ফিগার তৈরি হয়। তো আমি দেখতে মানে যদি আমাকে মিরর সিমেট্রি দিয়ে অঙ্ক করতে হয় তাহলে যে দুটো পয়েন্টের মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে, যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে তার সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা আমাকে মিররকে কনসিডার করতে হবে। তাহলে এ আর বি এর মাঝে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে, তাহলে এ আর বি এর পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমাকে একটা মিররকে কনসিডার করতে হবে। করছি, দেখো এ আর বি এর পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা মিররকে ইমাজিন করতে হবে। এই যে করলাম ইমাজিন। এবারে তুমি লক্ষ্য করে দেখো যে রেজিস্ট্যান্সগুলো কিন্তু আমি নামটা দিতে ভুলে গেছি। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান হবে আর করে করে, ঠিক আছে? এটার মান হচ্ছে আর, আর আর এবার তুমি লক্ষ্য করে দেখো এই যে মিরর, এই যে মিরর, এইটাকে যদি মিরর ধরে নিই তাহলে এটাকে যদি অবজেক্ট ধরি তাহলে এর ইমেজ তৈরি হয়েছে এখানে। এই যে অবজেক্ট, এর ইমেজ তৈরি হয়েছে এখানে। তার মানে এই মিররের এই দিকটা যেমন দেখতে, মানে এই যে সার্কিট, এটাকে মিরর হিসাবে কনসিডার করেছি বা এটাকে লাইন অফ সিমেট্রি হিসাবে কনসিডার করেছি। এই সার্কিটের বাম দিকের পার্টটা আইডেন্টিক্যাল হচ্ছে ডান দিকের পার্টের সঙ্গে, তাই তো শেখালাম। অ্যাক্সিস অফ সিমেট্রি মানে হচ্ছে এমন একটা ইমাজিনারি লাইন যে লাইনের এক পাশটা আইডেন্টিক্যাল হবে আরেক পাশের সঙ্গে। আর যেহেতু এখানে মিরর সিমেট্রির কথা আলোচনা করছি এখানে, তো আমাকে এমন একটা লাইনকে ইমাজিন করতে হবে যে লাইনের
মানে লাইনটা এমন ভাবে ইমাজিন করলাম যাতে করে ওই লাইন বরাবর সার্কিটের এক পার্টটা আইডেন্টিক্যাল হচ্ছে আরেকটা পার্টের সঙ্গে, আর ওই লাইনটাকে তুমি মিরর হিসাবে কনসিডার করো। এই লাইনটাকেই তুমি মিরর হিসাবে কনসিডার করো, এই যে মিরর, এই লাইনটাকেই তুমি মিরর হিসাবে কনসিডার করো। ঠিক আছে, এবারে দেখো এটাকে যদি মিরর হিসেবে কনসিডার করো তাহলে এই যে অবজেক্ট এর ইমেজ তৈরি হচ্ছে এখানে, এই যে অবজেক্ট এর ইমেজ তৈরি হচ্ছে এখানে, তো তুমি এটাকে ব্রাঞ্চ হিসেবে বলতে পারো, এটা হচ্ছে ব্রাঞ্চ, এটা হচ্ছে তোমার ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের ইমেজ তৈরি হচ্ছে এখানে, এই ব্রাঞ্চের ইমেজ তৈরি হচ্ছে এখানে, এই ব্রাঞ্চের ইমেজ তৈরি হচ্ছে এখানে। আর যদি কোনো ব্রাঞ্চের ইমেজ তৈরি হয় তাহলে খেয়াল রাখবে ওই ব্রাঞ্চে কিন্তু কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করবে, ওই ব্রাঞ্চে কিন্তু কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করবে। তার মানে এই ব্রাঞ্চে যে কারেন্ট যাচ্ছিল এই ব্রাঞ্চে আমার সেম কারেন্ট যাবে, এই ব্রাঞ্চে আমার যে কারেন্ট যাচ্ছিল এই ব্রাঞ্চে আমার সেম কারেন্ট যাবে। তার মানে খেয়াল রাখবে ব্রাঞ্চে কনস্ট্যান্ট কারেন্ট যাবে, ব্রাঞ্চে আমার কনস্ট্যান্ট কারেন্ট যাবে, ব্রাঞ্চে আমার কনস্ট্যান্ট কারেন্ট যাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো এইখানে যে কারেন্ট যাবে এইখানে সেম কারেন্ট যাবে, এইখানে যে কারেন্ট যাবে এইখানে সেম কারেন্ট যাবে। যদি এইখানে যা কারেন্ট যাচ্ছিল এইখানে যদি সেম কারেন্ট যায় তার মানে এই রেজিস্ট্যান্সটি আমার থাকা বা না থাকা সমান, কারণ এর মধ্যে কোনো কারেন্ট আমার যাচ্ছে না। তো এইটাকেই রিড্র করেছি এখানে, এটাকেই রিড্র করেছি এখানে, দিয়ে রেজিস্ট্যান্সটাকে মুছে দিয়েছি। তাহলে তুমি লক্ষ্য করে দেখো না এখানে যে কারেন্ট যাবে এখানে সেম কারেন্ট যাবে। আগে তো বেসিক্যালি এখানে একটা রেজিস্ট্যান্স ছিল তাই না, আগে তো এখানে রেজিস্ট্যান্স ছিল একটা এরকম, দিয়ে এখানে এই আর সরি এখানে আর রেজিস্ট্যান্সটা ছিল না। এবার ঘটনা হচ্ছে এই রেজিস্ট্যান্স থাকা না থাকা তো সমান, তাই জন্য এটাকে মুছে ফেললাম, এটাকে মুছে ফেললাম। এবার তো তুমি নিশ্চয়ই বুঝে গেছো, বাস এটাই হচ্ছে আমার মিরর সিমেট্রি, এই পুরো ব্যাপারটাই হচ্ছে আমার সরি তো এই পুরো ব্যাপারটাই হচ্ছে আমার মিরর সিমেট্রি। তাহলে মিরর সিমেট্রি মানে তোমরা ভালো করে বুঝতে পেরেছো, যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে তার সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমাকে একটা অ্যাক্সিস কনসিডার করতে হবে যে অ্যাক্সিসটা মিররের মতো বিহেভ করবে, আর ওইটাকে যদি মিরর হিসেবে ধরে নিই তাহলে যে অবজেক্টের ইমেজ তৈরি হবে সেটাকে আমি ব্রাঞ্চ বলবো, আর ব্রাঞ্চে আমার সেম কারেন্ট যাবে। দেখো না এই ব্রাঞ্চের যে ইমেজ সেটা এখানে তৈরি হচ্ছে, এই ব্রাঞ্চের যে ইমেজ সেটা এখানে তৈরি হচ্ছে। আর যদি ব্রাঞ্চ তৈরি হয় বা যদি ব্রাঞ্চ ফরমেশন হয় তাহলে ওই ব্রাঞ্চে কনস্ট্যান্ট কারেন্ট যাবে। মুছে গেছে? কনস্ট্যান্ট কারেন্ট যাবে ওই ব্রাঞ্চে, আমার কনস্ট্যান্ট কারেন্ট যাবে, এটা কিন্তু খেয়াল রাখবে, ওই ব্রাঞ্চে কনস্ট্যান্ট কারেন্ট যাবে। বোঝা গেছে? এবারে মিরর সিমেট্রির আরেকটা এক্সাম্পল আমি নিয়ে নিই। ঠিক আছে, চলো নেক্সট একটা এক্সাম্পল নেওয়া যাক। নেক্সট যে এক্সাম্পলটা নেব তোমাদের সুবিধার জন্য এই ডায়াগ্রামটাকেই একটু মডিফাই করে নেব, এই ডায়াগ্রামটাকে একটু মডিফাই করে নেব। এই আমার মিরর ছিল, মিরর বলছি আগে সার্কিটটা এরকম ছিল, আমি এটাকেই কপি করে নিচ্ছি, দিয়ে পরে এটাকেই মডিফাই করছি, আলাদা করে কিছু করব না। এবার দেখো এর আগের অঙ্কটাতে আমরা শুধুমাত্র এইটাকে সলভ করলাম, এবারে নিচেরটাকেও আমরা সলভ করব। ঠিক আছে, এবারে এইখানে রেজিস্ট্যান্স নেব, এখানে নেব, এখানে নেব, এখানে নেব,
এখানে নেব, এখানে নেব, বাস। এবারে আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। এই যে এ পয়েন্ট আর এই যে বি পয়েন্ট, এই এ পয়েন্ট আর বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। আর খেয়াল থাকে যেন প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান কিন্তু আমার এখানে আর করে, এটা হচ্ছে আর, সবগুলো আর করে। ঠিক আছে, তাহলে আমি বললাম প্রথমে আমরা এই সার্কিটটাকে হুইটস্টোন ব্রিজ দিয়ে সলভ করব, তারপরে আমরা মিরর সিমেট্রি দিয়ে সলভ করব। ঠিক আছে, এটাকেই আগে হুইটস্টোন ব্রিজ দিয়ে সলভ করব, তারপরে মিরর সিমেট্রি দিয়ে সলভ করব, আর এইখানেই আমরা ফোল্ডিং সিমেট্রি শিখে নেব। ঠিক আছে, তো যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট পেজে ডিফারেন্ট ডিফারেন্ট মেথডে সলভ করব, তার জন্য আগে এটা হুইটস্টোন ব্রিজ দিয়ে সলভ করা যাক। ঠিক আছে, আগে হুইটস্টোন ব্রিজ দিয়ে সলভ করে নিই। ঠিক আছে, চলো। চলো আগে সলভ করব আমার হুইটস্টোন ব্রিজ দিয়ে। আগে সলভ করব হুইটস্টোন ব্রিজ দিয়ে। দেখো এই সার্কিটের আমার এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা দেখো, লক্ষ্য করে দেখো এই সার্কিটের এই পোর্শনটা, ওই পোর্শনটা একটা হুইটস্টোন ব্রিজের মতো কাজ করছে, কারণ এইটুকু জায়গা তো আমরা একটু আগেই সলভ করলাম, এইটুকু জায়গা তো আমরা একটু আগেই সলভ করলাম। এই যে হুইটস্টোন ব্রিজের কোনাকুনি রেজিস্ট্যান্স দুটার গুণফল কত হচ্ছে, আর ইন্টু আর, আর স্কোয়ার। আবার লক্ষ্য করে দেখো এই আর কত হচ্ছে, আর স্কোয়ার। তাহলে এই জায়গাটা হচ্ছে ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। আর যেহেতু কোনাকুনি রেজিস্ট্যান্স দুটোর গুণফলটা যেহেতু কনস্ট্যান্ট হচ্ছে, তার মানে
এই পয়েন্টের ভোল্টেজ যদি আমার ভি হয় তাহলে এই পয়েন্টেরও ভোল্টেজ ভি হবে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো কারেন্ট আমার পাস করবে না, অকার্যকর রোধ হয়ে গেল, বা বাইপাস রেজিস্ট্যান্স, হ্যাঁ বলতে পারো, কারণ এর মধ্যে তো কোনো কারেন্ট যাচ্ছে না। এইখানে যে কারেন্ট যাবে এইখানে সেম কারেন্ট যাবে, এইখানে যে কারেন্ট যাবে এইখানে সেম কারেন্ট যাবে, ফলে এর মধ্যে তো কোনো কারেন্ট যাওয়ার গল্পই নেই এখানে। বুঝতে পেরেছো? আবার তুমি লক্ষ্য করে দেখো নিচের পোর্শনটা, এই যে নিচের পোর্শনটা, এই নিচের পোর্শনটাও তো একটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজের মতো বিহেভ করছে, কারণ দেখো না কোনাকুনি রেজিস্ট্যান্স দুটোর গুণফলটা কি হচ্ছে, কোনাকুনি রেজিস্ট্যান্স দুটোর গুণফল কি হচ্ছে, এই যে এটা আর কত হলো আর স্কোয়ার, এটা আর কত হলো আর স্কোয়ার, তাহলে এই এই রেজিস্ট্যান্সের দুটো প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স থাকবে না, অর্থাৎ এই পয়েন্টের ভোল্টেজ যেহেতু ভি, তাহলে এই পয়েন্টেরও ভোল্টেজ ভি হবে। বোঝা গেছে? তার মানে এই পয়েন্টেরও ভোল্টেজ ভি, এই পয়েন্টেরও ভোল্টেজ ভি, এই পয়েন্টেরও ভোল্টেজ ভি, তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যেও কোনো কারেন্ট যাবে না। কেন যাবে না? কারণ এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে কোনো ভোল্টেজ ডিফারেন্স নেই। তার মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, এই রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে এই রেজিস্ট্যান্সগুলো থাকা আর না থাকা সেম ব্যাপার। তার মানে এইটাকেই যদি এখানে ফ্রেশভাবে করতে যাই তাহলে আমি দেখব এই রেজিস্ট্যান্সটা থাকা না থাকা সমান কেটে দেব, এই রেজিস্ট্যান্সটা থাকা না থাকা সমান কেটে দেব, বাস। এবারে দেখো ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ হচ্ছে কি হচ্ছে না, দেখো অবশ্যই হয়েছে। তার মানে এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে সেম কারেন্ট যাবে, এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে সেম কারেন্ট যাবে, এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে সেম কারেন্ট যাবে, তাহলে এইটা হয়ে গেল আমার 2R, এইটা হয়ে গেল আমার 2R, এইটা হয়ে গেল আমার 2R, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট কত দাঁড়াচ্ছে, ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2R/3। এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? এবারে আমি এই অঙ্কটাকেই সলভ করব মিরর সিমেট্রি দিয়ে, এই অঙ্কটাকেই সলভ করব আমার মিরর সিমেট্রি দিয়ে। এই অঙ্কটাকেই সলভ করব আমার মিরর সিমেট্রি দিয়ে। তুমি দেখো আমি বললাম না যে ভালো হুইটস্টোন ব্রিজ বুঝতে পারবে সেই ভালো মিরর সিমেট্রি বুঝতে পারবে, ঠিক আছে? যে ভালো হুইটস্টোন ব্রিজ বুঝতে পারবে সেই ভালো মিরর সিমেট্রি বুঝতে পারবে। অবশ্যই আমি যদি মিরর হিসাবে কল্পনা যদি করি, নেক্সট স্লাইডে দেখাই আমাকে, আচ্ছা এখন আমাকে মিরর সিমেট্রি দিয়ে অঙ্কটা সলভ করতে হবে, তাই তো? চলো মিরর সেকেন্ড, মিরর সিমেট্রি, বাস অঙ্কটা মিরর সিমেট্রি দিয়ে সলভ করব। স্পেলিংটা ইনকারেক্ট হয়েছে আমার। দেখো যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, সেই দুটো রেজিস্ট্যান্সের পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা মিররকে ইমাজিন করতে হবে। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে যদি আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয়, তাহলে এই দুটো পয়েন্টের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমাকে একটা মিররকে ইমাজিন করতে হবে। করে নিয়েছি। করে নিয়েছি
এবারে যে ব্রাঞ্চের ইমেজ তৈরি হবে সেই ব্রাঞ্চে কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করবে। আমার সঙ্গে রিপিট করো, যে ব্রাঞ্চের ইমেজ তৈরি হবে সেই ব্রাঞ্চে কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, লক্ষ্য করে দেখো, এই ব্রাঞ্চের ইমেজ তৈরি হচ্ছে এখানে, এই ব্রাঞ্চের ইমেজ তৈরি হচ্ছে এখানে, এই ব্রাঞ্চের ইমেজ তৈরি হচ্ছে এখানে। ফলে এইখানে যে কারেন্ট যাচ্ছিল এইখানে সেম কারেন্ট যাবে, এইখানে যে কারেন্ট তৈরি হচ্ছিল এখানে সেম কারেন্ট যাবে, এইখানে যে কারেন্ট তৈরি হচ্ছিল এখানে সেম কারেন্ট যাবে। যদি সেম কারেন্ট যায় তাহলে এই রেজিস্ট্যান্সটা থাকা না থাকা সমান, এই রেজিস্ট্যান্সটা থাকা না থাকা সমান। কেন থাকা না থাকা সমান? কারণ একটু আগেই আমরা দেখলাম যে দেখো না, এই পয়েন্টের ভোল্টেজ যদি ভি হয় এই পয়েন্টেরও ভোল্টেজ ভি হচ্ছে, এই পয়েন্টেরও ভোল্টেজ ভি হচ্ছে, তাই না? আর স্বাভাবিক, তার মানে মিরর সিমেট্রিতে বুঝলাম যে যে লাইনটা সিমেট্রি লাইন হিসেবে কাজ করছে বা যে লাইন বরাবর তুমি মিররটাকে ইমাজিন করছো সেই মিররের প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজটা আমার কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। যে লাইনটাকে তুমি মিরর হিসাবে ইমাজিন করছো, দাঁড়াও, যে লাইনটাকে তুমি মিরর হিসাবে ইমাজিন করছো তার প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজটা আমার কনস্ট্যান্ট থাকবে, তার প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজটা আমার কনস্ট্যান্ট থাকবে। এই যে কনস্ট্যান্ট, এই পয়েন্টের ভোল্টেজ যদি ভি হয় তাহলে এই পয়েন্টেরও ভোল্টেজ ভি হবে, তাহলে এই পয়েন্টেরও ভোল্টেজ আমার ভি হবে। বোঝা গেছে? স্বাভাবিক, তাহলে এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। আর এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাহলে এই রেজিস্ট্যান্স থাকা আর না থাকা সমান ব্যাপার। তো মুছে দাও না, থাকা না থাকা যদি সমান হয় তাহলে মুছে দাও, মুছে দাও, মুছে দাও। তাহলে এর মধ্যে যে কারেন্ট এর মধ্যে সেম কারেন্ট, এর মধ্যে যে কারেন্ট এর মধ্যে সেম কারেন্ট, এর মধ্যে যে কারেন্ট এর মধ্যে সেম কারেন্ট। এই দুটোর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? 2R, কারণ সেম কারেন্ট যাচ্ছে মানে সিরিজ। এটাও 2R, এইটাও 2R। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 2R/3। আগের অঙ্কটাতেও 2R/3 বেরিয়েছিল আর এই অঙ্কটাতেও আমার 2R/3 বেরোচ্ছে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। কি আছে অঙ্কটাতে? কিছু নেই। এবারে তোমাদেরকে শেখাতে হবে ফোল্ডিং সিমেট্রি। এবারে তোমাদেরকে শেখাতে হবে ফোল্ডিং সিমেট্রি। এবারে শিখবো আমরা ফোল্ডিং ফোল্ডিং সিমেট্রি। ফোল্ডিং সিমেট্রি নাম শুনেই বুঝতে পারছো যে সিমেট্রি। দেখো, ফোল্ডিং মানে কি? ফোল্ডিং মানে হচ্ছে আমাকে ফোল্ড করতে হবে। কার সাপেক্ষে ফোল্ড করব? অবশ্যই সিমেট্রি বরাবর ফোল্ড করব। এখন সিমেট্রি এইখানে কোথায় আছে সেটা আমাকে বুঝতে হবে। যখন আমি মিরর সিমেট্রি পড়িয়েছিলাম, যখন আমি মিরর সিমেট্রি বোঝার চেষ্টা করছিলাম, যখন যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হচ্ছিল সেই দুটো পয়েন্টের সঙ্গে প্যারালালি, সেই দুটো পয়েন্টের অ্যালং, যখন মিরর সিমেট্রি করছিলাম, যখন মিরর সিমেট্রি করছিলাম তখন যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছিল তার সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমাকে মিররটাকে ইমাজিন করতে হয়েছিল। কিন্তু ফোল্ডিং সিমেট্রি যখন করব তখন যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলবে সেইটাকেই অ্যাক্সিস অফ সিমেট্রি ধরবো, সেইটাকেই অ্যাক্সিস অফ সিমেট্রি ধরবো। তাহলে এইখানে আমার অ্যাক্সিস অফ সিমেট্রি কোনটা হবে? এইখানে আমার অ্যাক্সিস অফ সিমেট্রি হবে এবি লাইনটা, এই যে এবি লাইনটা।
এখানে এবি লাইনটাই আমার অ্যাক্সিস অফ সিমেট্রি হবে। এবার তুমি লক্ষ্য করে দেখো, উপরের পার্টটা আইডেন্টিক্যাল হচ্ছে নিচের পার্টটার সঙ্গে, তাই না? তাহলে ফোল্ডিং সিমেট্রি যখন করব তখন সিমেট্রিক্যাল যে অ্যাক্সিসটা বেরোবে সেটা যেই দুটো পয়েন্টের অ্যাক্রসে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে সেই দুটো পয়েন্টের ডাইরেকশন বা সেই দুটো পয়েন্টের অ্যালং আমাকে অ্যাক্সিস অফ সিমেট্রিটা ইমাজিন করতে হবে। আর যেহেতু এইখানে নামটাই দেখে বুঝতে পারছো যে ফোল্ডিং সিমেট্রি, ফোল্ডিং সিমেট্রি মানে ওই অ্যাক্সিস বরাবর সার্কিটটাকে আমি ফোল্ড করে দেব। একটু আগে দেখলাম, লক্ষ্য করে দেখো, এই যে মিরর সিমেট্রি যখন পড়লাম তখন মিরর সিমেট্রির প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজ ভিটা কনস্ট্যান্ট হচ্ছিল, আমার ভোল্টেজ ভিটা কনস্ট্যান্ট হচ্ছিল, ভোল্টেজ ভিটা কনস্ট্যান্ট হচ্ছিল, ভোল্টেজ ভিটা কনস্ট্যান্ট হচ্ছিল। তার মানে এবার তো বুঝে গেলাম যে এই লাইন বরাবর প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজটা কনস্ট্যান্ট হবে, এই পয়েন্টেরও ভোল্টেজ ভি হবে, এই পয়েন্টেরও ভোল্টেজ ভি হবে, এই পয়েন্টেরও ভোল্টেজ ভি হবে। তার মানে এই প্রত্যেকটা পয়েন্ট তো আইডেন্টিক্যাল পয়েন্ট, তার মানে এই পয়েন্টগুলো তো আইডেন্টিক্যাল পয়েন্ট। আর যেহেতু এই অ্যাক্সিস বরাবর সার্কিটটা যেহেতু ওপরের পার্টটা আইডেন্টিক্যাল হচ্ছে নিচের পার্টটার সঙ্গে, ওপরের পার্টটা যেহেতু আইডেন্টিক্যাল হচ্ছে নিচের পার্টটার সঙ্গে, তার মানে এইখানে কি করব, সার্কিটটাকে আমি ফোল্ড করে দেবো। কেন ফোল্ড করব? কারণ দেখো না, প্রত্যেকটা এই যে এইখানে প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজটা কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে আইডেন্টিক্যাল পয়েন্ট কি বলতে পারি না? অবশ্যই বলতে পারি। কেন বলতে পারি না? তার মানে আমি এখানে সার্কিটটাকে আমি ফোল্ড করে দেব, সার্কিটটাকে আমি এখানে ফোল্ড করে দেবো। কিভাবে ফোল্ড করব? এরকম করে ফোল্ড করে দেবো। এই পয়েন্টটাকে তুলে এইখানে বসিয়ে দেবো। তুমি লক্ষ্য করে দেখো, এই যে রেজিস্ট্যান্স, এর ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এটা। ফাইনাল পয়েন্ট কোনটা? এটা। এই যে রেজিস্ট্যান্স, এরও ইনিশিয়াল পয়েন্ট এটা আর ফাইনাল পয়েন্ট এটা। আর যেহেতু এরও ভোল্টেজ ভি, এরও ভোল্টেজ ভি, তার মানে এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স যা আছে, এই রেজিস্ট্যান্সেরও দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স তা আছে। বুঝতে পারছো? এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স কত? ভি এ মাইনাস ভি। এই রেজিস্ট্যান্সেরও দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স কত? ভি এ মাইনাস ভি। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স কি আমার প্যারালাল কম্বিনেশনে নেই? অবশ্যই প্যারালাল কম্বিনেশনে রয়েছে। আবার তুমি লক্ষ্য করে দেখো, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি মাইনাস ভিবি। এই পয়েন্টের ভোল্টেজ যদি ভিবি হয় তাহলে এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স ভি মাইনাস ভিবি। আবার এই রেজিস্ট্যান্সেরও দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স ভি মাইনাস ভিবি, তাই না? তার মানে এই দুটো রেজিস্ট্যান্স, এই দুটো, দাঁড়াও, তার মানে এই দুটো রেজিস্ট্যান্স বিহেভ করছে প্যারালাল কম্বিনেশনের মতো। অন্যদিকে এইখানেও এই দুটো রেজিস্ট্যান্স বিহেভ করছে প্যারালাল কম্বিনেশনের মতো। করছে কি করছে না? অবশ্যই করছে, অবশ্যই করছে। তার মানে এটাকে আমি ফোল্ড করতে পারি কি পারি না? অবশ্যই ফোল্ড করতে পারি। তো ফোল্ড করব না কেন? অবশ্যই ফোল্ড করব। কেন করব না? এখানে এটাকে এই যে এত যে নোংরা করলাম, এটাকে এখানে একটু ফ্রেশ ভাবে করব। হ্যাঁ, চলো দেখি। ফোল্ড করলে তো এটা হবে। আমি কি বলছিলাম, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সটা কি প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তাহলে এই পয়েন্টটাকে ফোল্ড করে আমাকে এইখানে করতে হবে, অর্থাৎ এই পয়েন্টটাকে তুলে দেবো এরকম ভাবে। তার মানে এই দুটো রেজিস্ট্যান্স কি প্যারালাল হয়ে আর আর কত হয়ে যাবে? এটা R/2 হয়ে যাবে। এটা আমার, এটা আমার R/2 হয়ে যাবে। এটাও আমার R/2 হয়ে যাবে, তাই না? এটা একটা প্যারালাল, তাহলে R/2 হয়ে গেল। এটা এটা প্যারালাল, তাহলে R/2 হয়ে গেল। আর এইখানে তো একটাই রেজিস্ট্যান্স ছিল, তাহলে এটা আর আর হয়ে যাবে।
এবার তুমি লক্ষ্য করে দেখো। হুম। আরেকটা জিনিস ফোল্ড যখন করব তখন তো এই দুটোও প্যারালাল কম্বিনেশনের মতোই বিহেভ করবে, তাই না? দেখো, এই যে এর ভোল্টেজ ভি, এর ভোল্টেজ ভি, এর ভোল্টেজ ভি, সেটা তো আগের কনসেপ্ট থেকে বুঝতে পারলাম না যে ভি বি ভি হচ্ছে। বোঝানোর সুবিধার জন্য জাস্ট তোমাদেরকে মুখস্থ করাচ্ছেন। আমি চাইলে মুখস্থ করে অঙ্কটা করাতেই পারি যে এরকম যদি অ্যাক্সিস থাকে, যদি আইডেন্টিক্যাল সার্কিট যদি বেরোয়, তাহলে তুমি এরকম করে করতে পারো। আমি চাইলে মুখস্থ করাতেই পারি, কিন্তু মুখস্থ করাচ্ছি না, তোমাদেরকে কনসেপ্টটা বোঝাবার চেষ্টা করছি। তাহলে লক্ষ্য করে দেখো, যদি ফোল্ড যদি করে দাও এরকম করে যদি ফোল্ড যদি করে দাও, তাহলে এই দুটো রেজিস্ট্যান্স তো প্যারালাল কম্বিনেশনের মতো বিহেভ করছে তো। ফোল্ড করলাম, তাহলে এটা প্যারালাল হয়ে গেল, এটা প্যারালাল হয়ে গেল, তাহলে এটাও তো প্যারালাল হবে। তাহলে করো প্যারালাল আর কি। এটাও তো আমার R/2 হচ্ছে, R/2 হচ্ছে। তুমি জানো এটা হবে না, ভি বি ভি করে ভোল্টেজ ডিফারেন্স জিরো হচ্ছে, ফলে কারেন্ট যাবে না, সেটা তুমি জানো মিরর সিমেট্রির কনসেপ্ট ইউজ করে। কিন্তু ফোল্ডিং সিমেট্রিটা বোঝাচ্ছি আর কি। তুমি প্রথম কথা ফোল্ড করে দিলে, এই এবার যাদেরকে ফোল্ড করলে তারা তো প্যারালালে থাকলো, R/2 হয়ে গেল। এবারে দেখো, এটা তো একটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। কেন ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ? কারণ প্যারালাল কারণ কোনাকুনি থাকা রেজিস্ট্যান্সগুলোর গুণফল কত হচ্ছে? R/2 ইন্টু আর কত আসছে? R² বাই 2। R/2, এই যে কোনাকুনি রেজিস্ট্যান্সগুলো করছি, কত হচ্ছে? R² বাই 2। তাহলে কোনাকুনি রেজিস্ট্যান্স দুটোর গুণফল আমার যেহেতু কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ যা হবে, এই পয়েন্টেরও ভোল্টেজ আমার তাই হবে, তাই না? তাহলে এই রেজিস্ট্যান্সটা থাকা না থাকা সমান, স্বাভাবিক, থাকা না থাকা সমান। তাহলে এখান থেকে বলতে পারি এটা আমার হয়ে গেছে ব্যালেন্সড। ব্যালেন্সড তার মানে প্রথম থেকে আঁকতে হবে আর কি, শর্টে এঁকে দিই। কত হচ্ছিল এটা? R/2 R/2, এটা হচ্ছিল R/2, এটা হচ্ছিল আর, এটা হচ্ছিল আর। এবার তো তোমরা বুঝতেই পারছো, এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে সেম কারেন্ট যাবে, এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে সেম কারেন্ট যাবে। তাহলে R/2 কত হলো? আর হলো। এই আর কত হলো? 2R হলো। আর যেহেতু এরা প্যারালাল কম্বিনেশনে রয়েছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে R/2R, সরি, রোধ দুটোর গুণফল R/2R বাই রোধ দুটোর যোগফল R+2R। তাহলে কত আসবে আমার? অবশ্যই আসবে 2R/3। এটি আমার অ্যান্সার। আগেও তো 2R/3 এসছিল, এখনো 2R/3 এলো, কি আছে, কোনো অসুবিধাই নেই। তাহলে নেট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আমার চলে এলো 2R/3। বাস, অল্প শেষ।
হয়ে গেল ফোল্ডিং সিমেট্রি। কি ছিল ব্যাপারে বলো তুমি? কিছু ছিল কি? ছিল না কিছু। বাস এবারে দেখো, তোমাদেরকে আইডেন্টিক্যাল দেখতে আরেকটা, সার্কিট, মানে আইডেন্টিক্যাল দেখতে বলবো না, সার্কিটের ফিগারটা দেখতে আলাদা হবে, কিন্তু সার্কিটটা অ্যাকচুয়ালি সেম হবে। রূপটা আলাদা হবে, গুণটা সেম হবে। রূপটা আলাদা হবে, গুণটা সেম হবে। দেখো আমরা এইমাত্র করলাম একটা এরকম সার্কিট, এইমাত্র করলাম এরকম সার্কিট। করলাম তো, কত রেজিস্ট্যান্স আসবে সেটা তোমরা বের করবে, বের করারও তো কিছু নেই, করেই তো দিলাম। এটা হয়ে গেল আর, 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 এটা হয়ে গেল আর। আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হচ্ছিল। এবারে এই সার্কিটটাকে, ওই যে বললাম রূপটা আলাদা হবে, গুণটা সেম হবে। দেখো যদি এই সার্কিটটাকে রিপ্লেস করি একটা এরকম দেখতে সার্কিট দিয়ে, ঠিক আছে, দিয়ে বলো তো এই সার্কিট দুটো কি আলাদা? আমাকে এখানে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, আর এইখানেও প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালিউ কিন্তু আর করে। বাস বলো তো এই দুটো রেজিস্ট্যান্স, সরি এই দুটো সার্কিট দেখতে কি, দেখতে আলাদা, গুণটা কি আলাদা? গুণটা কি আলাদা? সার্কিট দুটো দেখতে আলাদা কিন্তু গুণটা কি আলাদা? না 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 না, গুণটা আলাদা নয়, গুণটা সেম। দেখাবো কেন, দেখো এই সার্কিট আর এই সার্কিটের ডিফারেন্সটা কোথায়? এটা এরকম বাঁকা ছিল, এইখানে সরি এইখানে সোজা ছিল, এখানে বাঁকা আছে। দেখো এখানে ব্যাপারটা, ব্যাপারটা এরকম ছিল আর কি। এখানে রেজিস্ট্যান্সটা দেখতে এরকম ছিল। তুমি যদি এরকম না বাঁকিয়ে যদি এরকম এরকম করে দাও, তাহলেই তো আমার অঙ্কটা সেম হয়ে যাচ্ছে, তাহলেই তো অঙ্কটা আমার সেম হয়ে যাচ্ছে। তাহলে তাহলে রূপটা আলাদা হলো, গুণটা আলাদা কোথায় হলো? গুণটা তো সেমই। তার মানে এই সার্কিট সেম, আলাদা কিছু নয়। ঠিক আছে, তো যেখানে যেখানে, এবার ধরো আমি এটা করিয়েছি কিন্তু এটা করাইনি, পরীক্ষায় এটা চলে এলো,
তখন ভাববে স্যার করাইনি, কিন্তু না 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 না, আমি তোমাদেরকে করিয়েছিলাম, তোমরা তখন বুঝতে পারোনি। ঠিক আছে, তো যাই হোক, একটা অঙ্কের অনেক রূপ হতে পারে। আমি আজকে অঙ্ক করালামই না, শুধু তোমাদেরকে কনসেপ্টটা বোঝালাম যে এলো কোথা থেকে, সিমেট্রিক সার্কিট কনসেপ্টটা এলো কোথা থেকে। আমি যদি চাইতাম সূত্র মুখস্থ করিয়ে করাবো, তাহলে এত এক্সপ্লেনেশনের দরকার ছিল না। হ্যাঁ, আমি অঙ্ক কম করিয়েছি, অঙ্ক বেশি করাইনি, আর ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, তাই জন্য আমি এইখানে ভিডিও লেন্থ আর বাড়াবো না। তোমরা এই সার্কিটটা ভালো করে বোঝো, কনসেপ্টটা বোঝো। নেক্সট যে সিমেট্রিক সার্কিটের ভিডিওটা নিয়ে আসবো, সেখানে প্রচুর অঙ্ক করাবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তো আজকে অঙ্কর পদ্ধতিগুলো বোঝালাম, অঙ্কের নিয়মগুলো কোথা থেকে এলো সেটা বোঝালাম। আমি আশা রাখবো তুমি এই কনসেপ্টগুলো আমি যেমনভাবে বোঝালাম তেমনভাবে নিজে প্রিপেয়ার হওয়ার চেষ্টা করবে। তারপরে মডিউল থেকে বলো, বই থেকে বলো, আগে অঙ্কগুলো সলভ করার নিজে থেকে চেষ্টা করবে। করতে পারলে খুব ভালো জিনিস, তুমি শিখছো। আর যদি না করো তাহলে তো আমি অঙ্ক করাবোই, কিন্তু আমি বলবো আমি তোমাদের স্পুন ফিডিং করে তো লাভ নেই। তোমাদেরকে অঙ্ক খুঁজে নিজেকে করতে পারতে হবে। যারা একটু বুদ্ধিমান হবে, যারা একটু নিয়মটা ভালো করে বুঝতে পেরেছো, তারা কিন্তু অন্য অঙ্কগুলো নিজেরাই ইজিলি সিমেট্রিক্যাল মানে সিমেট্রির কনসেপ্ট থেকে ইজিলি অঙ্ক করতে পারবে। আর না হলে চিন্তা করার দরকার নেই, আমি নেক্সট ভিডিওতে অঙ্কগুলো করাবো। আজকের ভিডিওতে এতটাই থাক, আমি আর ভিডিওর লেন্থ বাড়াচ্ছি না। আজকের মতো এখানে বাই। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো।